মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভাষা কবিতাটি প্রায় সময় ভুল ব্যাখ্যা করা হয়। কেন ভুল ব্যাখ্যা করা হয়? কারণটা হচ্ছে নবম দশম শ্রেণীর বইয়ে কপোতাক্ষ নদ কবিতা সংযুক্ত করা হয়েছে এবং একাদশ দ্বাদশ শ্রেণীর বইয়ে বঙ্গভাষা কবিতাটি সংযুক্ত করা হয়েছে। দুইটাকে এক জায়গায় মিল রেখে বঙ্গভাষা কবিতাটি প্রায় সময় দেখা যায় ভুলভাবে ব্যাখ্যা হতে। বঙ্গভাষা কবিতায় যেগুলো বলা হয়েছে সবগুলো কিন্তু ভাষাবাচক, কোনোটাই দেশবাচক নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেশবাচকভাবে ব্যাখ্যা করা হয়। আমি তার কারণটা বলতেছি এবং কিভাবে ব্যাখ্যা করা হয় সেটা বলতেছি। বঙ্গভাষা কবিতার প্রথমে বলা হচ্ছে, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন। এটাকে ব্যাখ্যা করা হচ্ছে বাংলাদেশের মধ্যে অনেক ধন সম্পদ রয়েছে, কিংবা বলতেছে, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবত আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিন ভ্রমণ। তিনি অন্যের ধন চুরি করার জন্য অন্য দেশে গিয়ে ভ্রমণ করেছে। আসলে এখানে এগুলো এরকম কিছুই বলা হয়নি। কেন বলা হয়নি? আমি একটু পিছন দিকে যাচ্ছি। মাইকেল মধুসূদন দত্ত 1824 সালের 25 জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেছে, এটা আমরা সবাই জানি। তো তিনি জন্মগ্রহণ করেছেন একটা জমিদার পরিবারে, রাজনারায়ণ দত্ত তার বাবার নাম, মায়ের নাম ছিল জাহ্নবী দেবী। ছোটকালে যেহেতু জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছে, ছোটকাল থেকে তার অমিতব্যয়ী একটা স্বভাব ছিল। যাই হোক, মায়ের মুখ থেকে শুনে শুনেই ভারতীয় যে মিথগুলো ছিল, পৌরাণিক কাহিনী যেগুলো ছিল, সেই কাহিনীগুলো তিনি আত্মস্থ করেছিলেন। আত্মস্থ করার পরে তিনি সপ্তম শ্রেণীতে, খুব সম্ভবত 1833 সালে তিনি সপ্তম শ্রেণীতে হিন্দু কলেজে ভর্তি হন। আমরা জানি হিন্দু কলেজে তার কিছুদিন আগে ডিরোজিও নামে একজন শিক্ষক ছিল। তিনি একটা ইয়ং বেঙ্গল গোষ্ঠী দাঁড় করিয়ে দিয়ে গিয়েছিলেন এবং এই ইয়ং বেঙ্গল গোষ্ঠীর চিন্তা ভাবনা ছিল আগে থেকে কিছু গ্রহণ করা যাবে না, যুক্তি দিয়ে যদি কোনো জিনিস গ্রহণ করতে হয় তাহলে সেটা গ্রহণ করা যাবে। যাই হোক, সেই ইয়ং বেঙ্গল গোষ্ঠীর একটা প্রভাব মাইকেল মধুসূদন দত্তের মধ্যে ছিল। এর ভিতরে মাইকেল মধুসূদন দত্ত নিজেও বিশ্বাস করতেন তিনি একজন প্রতিভাবান। সত্যিকার অর্থে তিনি প্রতিভান বা মেধাবী ছিলেন, কিন্তু তিনি নিজেও এটা খুব বেশি বিশ্বাস করতেন। এটার কারণে তার মনের মধ্যে একটা বড় ধরনের স্বপ্ন জেগে ওঠে। সেই স্বপ্নটা হচ্ছে তিনি বিশ্ববিখ্যাত হবেন। এবং এই কথাগুলো আমার নয়, তিনি নিজেই অনেক কবিতায় সেগুলো বলেছেন। যেমন একটা কবিতায় তিনি বলতেছেন, আশার চলনে কি ফল লবিন হায়, তাই ভাবি মনে, জীবন প্রবাহ বহিষ কাল সিন্ধু পানে দায়, ফিরাবো তা কেমনে, নারিলে হরিতে মনি কেবলই দংশিল ফণি, এ বিষম বীজ জ্বালা ভুলিবে মন কেমনে। তাহলে তিনি মনিও হরণ করতে পারে নাই, আবার ফণি তাকে দংশন করেছে, এটা এক ক্ষেত্রে বলেছে। তো আমরা তার কবিতাগুলোতে প্রায় সময় তার আত্মবিলাপ দেখতে পাই। এই আত্মবিলাপ সত্যিকার অর্থে তার জীবনে ঘটে গিয়েছিল। তিনি চেয়েছিলেন বিখ্যাত হবেন, তবে এই বিখ্যাতটা শুধু বঙ্গদেশে নয়, সারা পৃথিবীতে হবেন। এবং তার ধারণা ছিলেন সারা পৃথিবীতে যদি বিখ্যাত হতে যায় তাহলে শুধু বাংলা ভাষায় নয়, সেটা হতে হবে ইংরেজি ভাষায়। এই কারণে তার ইংরেজি সাহিত্যের প্রতি একটা বড় ধরনের ঝোঁক ছিল। এই ইংরেজি সাহিত্যের প্রতি বড় ধরনের ঝোঁক হয়তো তার জীবনে করুণ দশা ডেকে এনেছে, কিন্তু বাঙালি সাহিত্য, বাংলা সাহিত্যকে অনেক কিছু দিয়ে গেছে। তার একটু পরে বলতেছি। 1843 সালে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, এটা আমরা সবাই জানি। এবং তার নামের আগে যোগ করা হয় মাইকেল, তিনি নিজে এটা যোগ করেছেন। পরে তিনি দ্য ক্যাপটিভ লেডি এবং দ্য ভিশন অফ দ্য ফার্স্ট, এই দুইটি ইংরেজিতে গ্রন্থ লেখেন। এই গ্রন্থগুলো অবশ্যই মানের ছিল, কিন্তু তেমন জনপ্রিয়তা তাকে এনে দিতে পারেনি। এই গ্রন্থগুলো বিশেষ করে দ্য ক্যাপটিভ অফ দ্য লেডি, দ্য ক্যাপটিভ অফ দ্য লেডি এই বইটি তিনি লিখে তার বন্ধু গৌরদাস বসাককে পড়তে দিয়েছিলেন। এই গৌরদাস বসাক এক খ্রিস্টান পাদরীকে এটা পড়তে দিয়েছিলেন এবং খ্রিস্টান পাদরী তাকে উপদেশ দিয়েছিল যাতে তিনি নিজের মাতৃভাষায় সাহিত্য রচনা করেন। কিন্তু সেই উপদেশে যে তিনি মাতৃভাষায় সাহিত্য রচনা করেছেন ঠিক এমনও না। রামনারায়ণ তর্করত্ন তার রত্নাবতী নামে একটা নাটক তিনি লিখছেন। লিখার পরে
এই নাটক অনুবাদ করার জন্য, মানে ইংরেজিতে ট্রান্সলেশন করার জন্য দায়িত্বটা পান মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত সেই নাটকগুলো পড়ে আসলে খুবই আশাহত হয়েছিল। এই আশাহত হবার কারণ, তিনি বিশ্ব সাহিত্যের অনেক নাটক বা অনেক সাহিত্য পড়েছেন, যে সাহিত্যগুলোর তুলনায় এই সাহিত্যর মানগুলো ছিল খুবই কম। তাই তিনি একটা কথাও বলেছিলেন, অলিকুনাট্যে মজেলোক রাড়ে বঙ্গে। তিনি দেখেছিলেন এই নাটকগুলো মানের না হলো এই নাটকগুলোর পৃষ্ঠপোষকতা করতে গিয়ে কিংবা দর্শকের ভিড় ছিল খুব বেশি, পৃষ্ঠপোষকতার জন্য মানুষের আগ্রহ ছিল খুব বেশি। তখন তিনি চিন্তা করলেন, যদি সত্যিকার অর্থে বাংলায় ভালো নাটক তৈরি হয় তাহলে এর দর্শক বা জনপ্রিয়তার মান অনেক বেড়ে যাবে। প্রথম তিনি বাংলা সাহিত্যে হাত দিলেন নাটক নিয়ে, এবং প্রথম বাংলা সাহিত্যের সার্থক নাটক শর্মিষ্ঠা তিনি লিখলেন। এরপর বাংলা সাহিত্যকে তিনি দিয়ে গেলেন একের পর এক। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি কৃষ্ণকুমারী, বাংলা সাহিত্যে প্রথম সার্থক এবং এখনো পর্যন্ত বাংলা সাহিত্যের একমাত্র সার্থক মহাকাব্য মেঘনাদ বধ কাব্য। এরপর দিয়ে গেলেন প্রথম পত্রকাব্য বীরাঙ্গনা কাব্য। এরপর তিনি দিয়ে গেলেন বাংলা সাহিত্যে আগে ব্ল্যাঙ্ক ভার্স ছিল না, সে ব্ল্যাঙ্ক ভার্স তিনি প্রচলন করে গেলেন এবং তিনি সেটা নামকরণ করলেন অমিত্রাক্ষ ছন্দ। বাংলা সাহিত্যে তিনি প্রথম সার্থক কমেডি রচনা করলেন, নাম পদ্মাবতী। বাংলা সাহিত্যে তিনি প্রথম সার্থক প্রহসন রচনা করলেন, একে কি বলে সভ্যতা। তার যে রচনাগুলো, তার যে দেওয়া, সে দেওয়াগুলো মূলত হয়ে গেছিল 1858 সাল থেকে 1862 সালের মধ্যে। এই সালগুলোর মধ্যে তার উৎকৃষ্ট রচনাগুলো প্রায় রচিত হয়ে গেছিল, এবং এর ভিতরে তিনি প্রথম সার্থক সনেট রচনা করলেন, যেটি হচ্ছে কবির মাতৃভাষা নামে 1860 সালে। আমি কেন এই কথাগুলো বলতেছি একটু পরে আসতেছি। 1860 সালে তিনি প্রথম কবির মাতৃভাষা নামে একটি সনেট রচনা করলেন, যেটি আজকে বঙ্গভাষা নামে আমরা পাই, এবং পরবর্তীতে 1866 সালের দিকে এটি বঙ্গভাষা একটু পরিমার্জন করে বঙ্গভাষা নামকরণ করে তার চতুর্দশপদী কবিতাবলী আর গ্রন্থের মধ্যে সংযোজন করা হয়। এরপরে কবি প্রথম ভারতবর্ষ থেকে বিদেশে পাড়ি দিচ্ছে, 1862 সালের 9 জুন। আমি আবার বলতেছি তারিখটা, 1862 সালের 9 জুন। কিন্তু বঙ্গভাষা কবিতাটি কবির মাতৃভাষা নামে তিনি লিখেছেন 1860 সালে। সুতরাং এই ভাষায় কখনো দেশবাচক হতে পারে না, এই কবিতা কখনো দেশবাচক হতে পারে না, কারণ এই কবিতা যখন তিনি লিখেছেন তখন তিনি দেশ ছেড়ে যাননি। আচ্ছা, 1862 সালের 9 জুন তিনি ইংল্যান্ডে গেলেন। কেন গেলেন? তিনি আইন পড়তে গেলেন, বিলাতে গেলেন। সেখানে তিনি বর্ণবাদিতার শিকার এবং আরও বিভিন্ন কারণে তিনি ফ্রান্সের ভার্সাই নগরীতে পাড়ি জমালেন 1863 সালে। সেখানে তিনি 2 বছর থাকলেন, পরে আবার ইংল্যান্ডে আসলেন এবং 1867 সালে অবশেষে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহায়তায় দেশে ফিরতে পেরেছিলেন। এবং আমরা সবাই জানি 1873 সালে তিনি মারা যান, এবং তার এরপরে তেমন একটা কোনো তার ভালো গ্রন্থ রচিত হয়নি। মায়া কানন, হেক্টর বধ এরকম কিছু রচিত হয়েছিল। তাই আমি আবার বলতেছি, বঙ্গভাষা কবিতাটিকে কপোতাক্ষ নদ কবিতার সাথে মিলানো যাবে না। আমি এবার বঙ্গভাষা কবিতাটিকে একটা ব্যাখ্যা করি। বঙ্গভাষা কবিতা বলা হচ্ছে, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন। এখানে অনেকে ব্যাখ্যা করেন বাংলাদেশে বিবিধ ধন সম্পদের কথা বলা হচ্ছে। না, এখানে বলা হয়েছে হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন। এর অর্থ হচ্ছে বাংলা ভাষা অনেক সমৃদ্ধ, মানে তা সবে অবোধ আমি অবহেলা করি। অর্থাৎ কবি নিজকে অবোধ মনে করেছেন, কবি নিজকে ছোট মনে করেছেন,
এবং বলেছেন সেটা আমি অবহেলা করেছি, আমি বুঝি নাই, সেজন্য আমি অবহেলা করেছি। পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, আমি পরের ধন চুরি করার জন্য পাগল হয়ে গেছিলাম। এখন পরধন বলতে কি আমি বিদেশে গিয়ে ধন চুরি করার কথা বলছে না, এখানে তিনি যে ইংরেজি ভাষায় সাহিত্য চর্চা করার চিন্তা ভাবনা করতেন, সাহিত্য চর্চা করতেন, সেটাকে তিনি পরধন চিন্তা করেছে এবং ওই ধন তিনি চুরি করার জন্য পাগল হয়ে গেছিল বলে তিনি বলেছেন। এবং বলেছেন পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আসরি। এখানে পরদেশ মানে ভুলও কোনো দেশকে বোঝানো হয়নি, এখানে পরদেশ বলতে বোঝানো হয়েছে ইংরেজি সাহিত্য চর্চার ক্ষেত্রটাকে পরদেশ বোঝানো হয়েছে। সেজন্য কবি বলতেছেন পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আসরি, কাটাইলু বহুদিন সুখ পরিহরি, অনেক দিন আমি সুখ পরিহার করে কাটিয়েছি। অনিদ্রায় অনাহারে শপিকায় মন, তিনি যে এত কষ্ট করে সাহিত্য চর্চা করেছেন, এই সাহিত্য চর্চা করতে গিয়ে তাকে অনেক কষ্ট করতে হয়েছে। অনিদ্রায় অনেক সময় ঘুমায়নি, অনাহারে অনেক সময় খায়নি, একেবারে শপিকায় মন শরীর সহ তিনি সঁপে দিয়েছিলেন এই সাহিত্য চর্চা করতে গিয়ে। সেটা কি হয়েছে? অনিদ্রায় অনাহারে শপিকায় মন মজিনু বিফল তফে অভরণ্যে ভরি, সেই তপস্যাগুলো তার বিফলে গেছে এবং অভরণ্যে বরণ করেছে। যাকে বরণ করা যায় না তিনি তাকে বরণ করেছে। কাকে বরণ করা যায় না? বিদেশি ভাষাকে বরণ করা যায় না। বরণ করা যায় কাকে? মাতৃভাষাকে। তিনি বরণ করেছেন বিদেশি ভাষাকে, সেজন্য তিনি বলতেছেন অবরণ্যে বরি। এরপরে কবি বলতেছেন কেলিনু শৈবালে বলি কমল কানন। এখন শৈবাল বলতে এখানে কি বোঝানো হয়েছে? শৈবাল বলতে তিনি আসলে বিদেশি সাহিত্য চর্চার ক্ষেত্রকে বোঝানো হয়েছে এবং কমল কানন বলতে তার নিজের মাতৃভাষার সাহিত্য চর্চার ক্ষেত্রকে বুঝিয়েছেন। তো তিনি বলতেছে খেলা করার উপযুক্ত স্থান হচ্ছে ফুলের বাগান বা কমল কানন, কিন্তু আমি সেটা না করে আমি খেলা করেছি শৈবালে গিয়ে, অর্থাৎ বিদেশি সাহিত্য চর্চায় গিয়ে আমি সাহিত্য চর্চার চেষ্টা করেছি। এরপরে ওই সনেটের তিনি শেষ 6 লাইনে এসে শতকে এসে তার ভাবের পরিণতি দিচ্ছেন এভাবে, স্বপ্নে তব কুললক্ষ্মী কয়া দিলা পরে ওরে বাসা মাতৃঘোষে রতনে রাজি, এই ভিখারি দশা তবে কেন তো রাজি। তো বলতেছে যার মাতৃ ভাণ্ডারের মধ্যে ধন সম্পদে পরিপূর্ণ থাকে সে কি কখনো ভিক্ষা করতে যায়? ভিক্ষা তো সেই করে যে যার মাতৃভাণ্ডারের মধ্যে কোনো ধন সম্পদ থাকে না। এখন কার মাতৃভাণ্ডারে ধন সম্পদ নাই? তিনি এই কথাটা দিয়ে মূলত যেটা বোঝাতে চেয়েছেন যে বাংলা এমন একটি সমৃদ্ধ মানের ভাষা, যে ভাষায় সাহিত্য চর্চা করলে উন্নত মানের সাহিত্য চর্চা করা যায়। তো এরকম ধন সম্পদপূর্ণ তার ভাষা থাকা সত্ত্বেও তিনি কেন অন্য ভাষায় সাহিত্য চর্চা করবেন? আমরা জানি অনেক ভাষা আছে যে ভাষার বর্ণমালা নেই, আমরা জানি অনেক ভাষা আছে বিজ্ঞানসম্মত বিশ্লেষণে, ব্যাকরণগত সম্মত বিশ্লেষণে তেমন একটা উন্নত নয়, কিন্তু আমাদের বাংলা ভাষা সত্যিকার অর্থে বিজ্ঞানসম্মতভাবে অনেকটা উন্নত একটা ভাষা। এমন একটা ভাষা তার নিজের মাতৃভাষায় থাকা সত্ত্বেও তবে কেন সে অন্য ভাষায় সাহিত্য চর্চা করতে গেল, এটাই সে বোঝাতে চেয়েছে। সেজন্য সে কুললক্ষ্মীকে সামনে এনেই তুলে ধরতেছে যে স্বপ্নে তব কুললক্ষ্মী কয়া দিলা পরে ওরে বাসা মাতৃঘোষে রতনে রাজি, এই ভিখারি দশা তবে কেন তো রাজি। যা ফিরে অজ্ঞান তুই যা ফিরে গড়ে, এই গড়ে মানে তাকে বিদেশ থেকে দেশে আসতে বলা হয়নি, কারণ তিনি তখনও বিদেশ যাননি। আমি আবার বলতেছি তিনি তখনও বিদেশ যাননি। এই গড়ে ফিরে যেতে বলতে বোঝানো হয়েছে তিনি সাহিত্য চর্চা করতেছেন ইংরেজি ভাষায়, সেই ক্ষেত্রটা থেকে মাতৃভাষায় সাহিত্য চর্চা করতে ফিরে যেতে বলা হয়েছে। এবং তখন তিনি বলতেছেন পালিলামো আজ্ঞা সুখে পাইলামো কালে মাতৃভাষার রূপকণি পুণ্যমণি যাবে। যখন তিনি শেষ পর্যন্ত এই আজ্ঞাটা আদেশটা পালন করলেন তখন মাতৃভাষায় আমার বাংলা ভাষায় রূপের কি কণি রয়েছে, বাংলা ভাষা কত সমৃদ্ধ মানের
সেটা তিনি পরিপূর্ণভাবে বুঝতে পেরেছিলেন।